মধু বসে আছে ফুয়াদের রুমের নরম সাদা বিছানার উপর। ওর সাথে আছে তিন্নি। দুজনের চোখে মুখে উৎকণ্ঠা ভাব। নিচে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মধু নিচে যেতে পারছে না। এদিকে টেনশনে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুই বান্ধবী নখ কাটছে বসে বসে। দরজা খোলার পরপরই ফুয়াদ সবার সামনে মধুকে টেনে নিজের রুমে নিয়ে আসে আর ওকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিয়ে বলে, নিচে যাই হয়ে যাক, তুমি আসবে না? ওকে? কি হবে নিচে? দেখো, তোমার বাবার কাছে খবর চলে গেছে আমি বাড়ি ফিরেছি তোমাকে নিয়ে, তাই তারা তো আসবেই ঝামেলা করতে। তোমার ভাই জেলে থাকলেও বাবা তো বাইরেই, ঝামেলা করার জন্য উনি এনাফ। বাকিটা আর তোমাকে খুলে বোঝাতে হবে না নিশ্চয়ই কি হতে পারে। আমার পরিবারের সাথেও কথা কাটাকাটি হবে। আমি চাই ঝামেলার মধ্যে তুমি ওখানে না থাকো। তোমার বাবা তোমাকে ডাকবে, তুমি কিন্তু ভুলেও উত্তর নেবে না, আর না নিচে যাবে। মনে থাকবে তো আমার কথা? আমি রুমে নিশ্চিন্তে কিভাবে থাকবো? আমার তো যেতে মন চাইবে। আন্টি যে পরিমাণ রেগে আমার উপর না জানি কি করে। আমি যেতে মানা করেছি তাই যাবে না। নিজের ইচ্ছেকে মাটি চাপা দিবে, নিচে গিয়ে শুধু ঝামেলাই দেখবে। ঝামেলা থেকে দূরে থাকাটাই তো বেটার, তাই না? আর তুমি গিয়ে ঝামেলা কমাতে পারবে না, তাই বাড়ানোর জন্য তোমার উপস্থিতি না থাক। আমি ঝামেলা বাড়াই? সরি, ভুলে বলেছি। মধু কটমট করে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ ওর কপালে চুমু খেলো। তারপর ফুয়াদ রুম থেকে বেরিয়ে গেল। 2 মিনিটের মাথায় তিন্নিকে নিয়ে আবার হাজির হলো আর বলল, দুই বান্ধবী গল্পগুজব করো কেমন? তারপর বাইরে থেকে লক করে ফুয়াদ চলে যায়। 3 দিন ইচ্ছে মতো ঘোরাঘুরি করে এসে ওকে এমন ঘরবন্দি করবে কে জানতো। খাটাস একটা। মধু বিড়বিড় করে ফুয়াদকে বকলো। তিন্নি এসে ওর পাশে বসে বলল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না মধু, কি হচ্ছে এসব? দোস্ত, আমাকে শাড়িতে কেমন লাগছে? ভাইয়ার বিরহে যে রূপ ঢাকা পড়েছিল, এখন দেখছি তার থেকেও দ্বিগুণ রূপ নিয়ে ফিরে এসেছিস। কাহিনী কি বলতো? সত্যি আমি কি অনেক সুন্দরী হয়ে গেছি? তিন্নি ভ্রু কুচকে মধুর হাত ধরে টেনে নিজের কাছে এনে বলল, মাথা নিচু করতো। কি হয়েছে? অমন করে কি দেখিস? তিন্নি ওর নাকের ফুলে আঙ্গুল দিয়ে ধরে বলল, ও মাই গড দোস্ত, তুই নাক ফুটো করলি কবে? কথা বলতে বলতে ওর নাকের ফুলে তিন্নি জোরে চেপে ধরে। এতে মধু ব্যথায় কুকড়ে আহ করে ওঠে। তিন্নি দ্রুত হাত সরিয়ে সরি বলতে লাগে। মধুর ফর্সা নাক লাল হয়ে ওঠে। তিন্নির পাশে বসে মধু বলে, তোর ভাইয়ের জন্য আমার নাক ফুটো করা লাগছে। কি পাষাণ তোর ভাই! নির্দয়ভাবে আমার নাক ফুটো করতে নিয়ে গেছিল। আমি করতে চাই নাই। এত ব্যথা, এখনো জোরে চাপ লাগলে ব্যথা লাগে। এসব কবে করছিস? আর ভাই তোকে জোর করে এসব করিয়েছে কেন? মধু দুঃখী মুখ করে দুঃখের কাহিনী বলতে বসে। বিয়ের কথা শুনে তিনি চোখ কপালে তুলে ফেলে। তারপর ওদের হানিমুনে যাওয়ার কথা প্লাস পার্লারে নিয়ে নাক ফুটো করা সব শুনে তিন্নি গালে হাত দিয়ে বসে থাকে। এত কিছু ঘটে গেল আর ওরা সবাই এদিকে ফুয়াদ ও মধুর দুজনই ঠিক আছে নাকি সে চিন্তায় অস্থির ছিল। তিন্নি বলে, তোরা ওদিকে নিজেদের হানিমুন করতেছিলি আর আমরা সবাই তোরা ঠিক আছিস নাকি সেই টেনশনে নাওয়া খাওয়া বাদ দিয়ে অনশন করতেছিলাম। হাই রে! তিনি মাথায় হাত দিয়ে ফেলল। মধু ওর কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি গেল। তখনই নিচে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসতে লাগে। দুই বান্ধবীর নিজেদের আলাপ আলোচনা বাদ দিয়ে এবার কান খাড়া করে নিজের কথাবার্তা শুনতে মনোযোগী হয়ে উঠল। মধু উঠে দুরু দুরু বুকে নিয়েই দরজায় কান পেতে ফেলল। তিন্নি গাড়ির শব্দ শুনে বলল, গাড়ির শব্দ পাচ্ছি, আয় বেলকুনি থেকে দেখি কে আসলো। মধু তিন্নির পিছু পিছু ব্যালকনিতে এসে থামলো। ও কার দেখে তিন্নির কাঁধ খামচে ধরে বলল, এটা তো বাপের বাড়ি। আরে মধু, এত ভয় পাচ্ছিস কেন? আঙ্কেল তো মেয়ে আর মেয়ের জামাইকে দেখতে এসেছে। তার তো আবার এক না দুইটা মেয়ের জামাই। দেখ, মজা নিবি না। আমার বাপ আর তোর ভাই দুজনেই আমাকে থ্রেট ও ভয় দেখিয়ে বিয়ে করেছে। বাপের বিয়ের কাগজটা নকল ছিল, এটা আমি জানতাম না। কত কষ্ট হয়েছিল জানিস? ফুয়াদ না বললে আমি তো জানতেই পারতাম না। ফুয়াদ ভাইয়ের সাথে যে প্রতিনিয়ত সমুদ্র ভাইয়ের কথা হতো তা এখন স্পষ্ট হচ্ছে। আর আমাদের কিছুই জানায়নি। কত চাপা স্বভাবের তোর ভাই। চাচি কত কষ্ট পাচ্ছিল চোখের সামনে দেখেও ভাই এমন নিশ্চুপ থাকতে পারছে।
সত্যি অবাক করা বিষয়। মধু দেখলো ওর বাপির আগে গম গম করে গাড়ি থেকে নামলো, তারপর হনহনিয়ে বাসার ভেতর যেতে লাগলো। মধু তাকে দেখে রুমের দিকে চলে এসেছে, যদি বাই এনি চান্স উপরে তাকায় ওকে দেখে ফেলবে। এমন ভাবে সরে আসলো যেন ও ওখানে জানেই না ওর বাবা। ফুয়াদ নিজের মায়ের সাথে কথা বলছিল, সবাই ওর উপর চড়াও হয়ে আছে। একা মাকে এবং কাউকে সামলাতে পারছে না ও। অসহায় মুখ করে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি অন্তত হেল্প করো আমাকে, একা তো পারছি না। সমুদ্র পাথরের মতোই বসে আছে। ফুয়াদ এক পরিবারকে সামলাতে গিয়েই নিজের নাজেহাল অবস্থা, তার মধ্যে আবার এসে যুক্ত হলো মধুর বাবা ও তার সঙ্গীরা। ফুয়াদ শ্বশুরকে ঠান্ডা করতে এখন নিজের মাকে কাজে লাগাবে প্ল্যান করলো। ফুয়াদ নাফিসা বেগমের দিকে মাথা ঝুঁকিয়ে ফিস ফিস করে নিচু স্বরে বলল, তোমার বিয়াই এসেছে, একটু খাতির যত্ন করো, আমাকে বকাঝকা না হয় পরেই করো। বাইরের মানুষকে জানাতে যাবে কেন তুমি এতে অখুশি? এতে তো তারা মাথায় উঠে নাচবে। নাফিসা বেগম নিজের ন্যাকা কান্না বন্ধ করে ফ্যাল ফ্যাল করে তাকালো ফুয়াদের দিকে, তারপর ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, আরে বিয়াই যে, ভালো আছেন? মাহাতিম হোসেন রাগে মুখমণ্ডল লাল করে দাঁড়িয়ে পড়ে, অবাক বিস্মিত নয়নে তাকায় নাফিসা বেগমের দিকে। নাফিসা আনিতা বেগমের দিকে চেয়ে বলেন, অনিতা, আমার বিয়াই এসেছে, তার জন্য বিশেষ আয়োজন করো। এখন ঠান্ডা শরবত নিয়ে যাও, বিয়াই অনেক রেগে আছেন, তার মাথা ঠান্ডা করা দরকার। আনিতা বেগম হতবুদ্ধি কণ্ঠে বলে, আচ্ছা বলে কিচেন রুমের দিকে চলে যায়। এদিকে মাহাতিম হোসেন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ফুয়াদ গিয়ে সমুদ্রের পাশে বসে পড়ে। সমুদ্র নিজেও মায়ের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে। ফুয়াদ সমুদ্রের পাশের সোফায় বসি বলে ওঠে, মা আমার শ্বশুরকে সামলাতে ব্যর্থ হবে না, কি বলো ভাইয়া? মা তো মধুকে আমার বউ হিসেবে মেনে নেয়, তোর বউ হিসেবে মেনে নিল, তাও এত তাড়াতাড়ি? উফ, তুমিও দেখি বোকা বনে গেলে। মা এত সহজে মেনে নেবে বলে তোমার মনে হয়? মায়ের কি জেদ তুমি জানো না? জানি বলেই অবাক হচ্ছে। আমার চোখের সামনে সে বিয়াই বলে যে আদিক্ষাতা করছে তাতে বোঝাই যাচ্ছে মেনে নিয়েছে। এসব সবই অ্যাক্টিং। সমুদ্র হতবিহ্বল চোখে তাকালো মায়ের দিকে, অতঃপর বলল, সত্যি মা এভাবে? ইয়েস। নাফিসা বেগম মাহাতিম হোসেনকে বললেন, বিয়াই বসেন, আর আপনার সাথে এরা কে এসেছে? তাদের সাথে নিয়েই বসেন। মাহাতিম হোসেনের সাথে 3টা লোক এসেছে। মাহাতিম হোসেন চিৎকার করে মধুকে ডেকে উঠলেন। মেহরিমা, তারপর ছেলে 3টাকে বললেন, যাও আমার মেয়েকে ধরে নিয়ে আসো। আমার মেয়ের সাথে এবারের ছেলের বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। আমার মেয়েকে নাকি কিডন্যাপ করেছিল কেউ। আমি আর এক মুহূর্ত আমার মেয়েকে এ বাসায় রাখবো না। আমি কিন্তু আপনার মেয়েকে ছেলের বউ করতে একটুও রাজি ছিলাম না, তাও আপনি আমার বড় ছেলেকে ফুসলে ফাসলে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছেন। কিন্তু এখন শুনি সেই বিয়ের নাকি নকল বিয়ে ছিল। আমার ছোট ছেলে এখন ওই মেয়েকে আবার বিয়ে করে নিয়ে এসেছে। আমার 2 ছেলের মাথা আপনার এক মেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কি শয়তান মেয়ে! মাহাতিম হোসেন নকল বিয়ে শুনতেই চমকে উঠে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র নির্বিকার ভাবেই বসে আছে। মাহাতিম হোসেন একসাথে 2 শখ খেয়েছেন। একেতে আগের বিয়েটা নকল ছিল, দ্বিতীয়টা তার অপছন্দর ফুয়াদের সাথে মধুর বিয়ে হয়েছে। দুটো কথা শুনে উনি থমকে পাথর হয়ে যান। গলার আওয়াজ কমিয়ে উনি সোফায় বসে পড়েন। যেতে করে শরবত ফল মিষ্টি নিয়ে আসেন আনিতা বেগম। নাফিসা বেগম শরবত নিজের হাতে নিয়ে মাহাতিম হোসেনের দিকে তুলে ধরেন গ্লাস, আর খুব ভদ্রতার সহিত গলায় চিবিয়ে চিবিয়ে বললেন, বিয়াই ধরেন ঠান্ডা শরবত, খেয়ে মাথা ঠান্ডা করুন। মাহাতিম হোসেন সবাইকে অবাক করে দিয়ে গ্লাসটা হাতে তুলে নেন ঠিকই, কিন্তু খেতে নয়, গ্লাসটা ভাঙতে। গ্লাস হাতে নিয়েই দাঁড়িয়ে পড়েন আর ফ্লোরে আছড়ে ফেলেন। কাচের গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যায়। নাফিসা বেগমও দমে যাবার মহিলা নন। উনি রাগে চিৎকার করে ওঠেন, আপনি আমার গ্লাস ভেঙে ফেললেন, এবার এই গ্লাস আপনি উঠিয়ে দিয়ে যাবেন, না হলে আপনাকে এই বাসা থেকে এক পাও বের হতে দেব না। ফুয়াদ আর সমুদ্র বসে নাফিসা আর মাহাতিম হোসেনের তর্ক বিতর্ক দেখছে হা করে। মাহাতিম হোসেন ইশারায় বাকি 3 ছেলেকে বলেন তার মেয়েকে বের করে আনতে। ফুয়াদ অবশেষে উঠে দাঁড়ায় আর নিজের মাকে গিয়ে বলে, মা তুমি তোমার বিয়াইকে একটু পর আদর আপ্যায়ন করিও, আমি একটু কথা বলে নিই। নাফিসা বেগম রাগে গজগজ করে সরে যায়।
ফুয়াদ খুব সুন্দর করে মাহতিম হোসেনকে সালাম দেন। মাহতিম হোসেন রক্তলাল চোখে তাকিয়ে আছে। ফুয়াদ ফিসফিস করে মাহতিম হোসেনকে বলেন, শ্বশুর বাবা, মেয়েকে নিয়ে যাবেন নাকি ছেলেকে ফাঁসিতে ঝুলাবেন সিদ্ধান্ত আপনার। এখনো কিন্তু আসল প্রমাণটাই আমি পুলিশের হাতে তুলে দিইনি। নিজেও যদি জেলে না যেতে চান আর ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চান, তো আমার মায়ের সাথে সুন্দর বিহেভ করবেন, তার কথা মেনে চলেন। আর মেয়েকে আপনার সামনে আনবো, কিন্তু নিয়ে যাওয়ার জন্য না, মেয়ে আর মেয়ের জামাইকে দোয়া করার জন্য। ওকে, আমি আপনার মেয়েকে নিয়ে আসি তাহলে। আমার মা যা যা বলবে তাই তাই করবেন, কেমন? বলেই ফুয়াদ হেসে চলে যায় উপরে। মাহতিম রাগে কটমটিয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। নাফিসা বেগম আবার এগিয়ে এসে রাগী কণ্ঠে বললেন, কি হলো বে, তাড়াতাড়ি কাজগুলো তুলুন। মাহতিম হোসেন রাগে আর কারো দিকে তাকান না, কিন্তু সোফায় ফের বসেন। মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেই এই বসে যাওয়া। কাজের মেয়ে এসে ভাঙা গ্লাসের টুকরোগুলো তুলে নিয়ে যায়। ফুয়াদ মধুকে নিয়ে নিচে আসে। মধু ভয়ে ফুয়াদের হাত আঁকড়ে ধরে আছে। ফুয়াদ ওর দিকে তাকিয়ে বলে, মধু, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে তোমার বাবা আর আমার থেকে নিয়ে যেতে পারবে না। তুমি এখন আমার বিয়ে করা বউ, তাই ভয় না পেয়ে বাবার সাথে কথা বলো। মধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কথা বলার সাহস নেই ওর। মাহতিম হোসেন দাঁড়িয়ে পড়ে আর মেয়ের হাতের দিকে তাকায়। শক্ত করে ধরে রেখেছে ফুয়াদের বাহু। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আজ থেকে মনে করব আমার একটা ছেলে, আমার কোনো মেয়ে নাই। যে ছিল সে মরে গেছে। ভালো থাকিস, কখনো কোনোদিন আমার সামনে আসিস না। না চাইতেও মধুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বাপি তাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু মধু তো বাসে। যত ভয় পাক দূরে যাক, এভাবে মৃত প্রমাণ করে চলে গেল। এতটাই ঘৃণা ওর প্রতি। মধুর বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ফুয়াদকে ধরে রাখা হাতের বাঁধনটাও আলগা হয়ে এলো। মাহতিম হোসেন নিজের দলবল নিয়ে বেরিয়ে যাওয়ার পর নাফিসা বেগম মধুর উপর থাকা সব রাগ ঝাড়তে লাগে। এদিকে বাপির কথা শুনে মধুর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। মাথা নিচু করে মধু চোখের জল ফেলতে লাগে। তার মধ্যে আবার নাফিসা বেগম এসে ধমকে বকতে লাগে। মধুর কানে তার কোনো কথাই যায় না। ফুয়াদ কথা বলে ওঠে, আম্মু, তুমি তো মধুকে অনেক পছন্দ করতে। যখন ও প্রথম আসলো, তুমি ওকে সব থেকে ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসতাম। তখন তো জানতাম না আমার ছেলের গলায় ঝুলে পড়বে। জানলে কখনোই এই মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিতাম না। উফ, আমার কথা শোনো তো আগে। তুমি মধুকে পছন্দ করতে, ভালোবাসতে, তাহলে বলা যায় শুধুমাত্র ওকে আমি ভালোবেসেছি, বিয়ে করেছি, এই জন্য তুমি মধুকে এখন পছন্দ করো না। আমি যদি ওকে এসব না করতাম, তুমি কি মধুকে এখনো আগের মতোই ভালোবাসতে? নাফিসা বেগম চিন্তায় পড়ে গেল। আসলে মধুকে প্রথম থেকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। চঞ্চল মেয়েটাকে পেয়ে নিজের মেয়ের জায়গা দিয়েছিল। শুধুমাত্র ফুয়াদের সাথে সম্পর্ক জানতেই তার মাথায় আগুন ধরে যায়। এটা সমুদ্রের সাথে শুনলেও হয়তো উনার রাগ হতো না, কিন্তু ফুয়াদের সাথে হয়েছে বলে উনি এতটা ক্ষিপ্ত। কারণ ফুয়াদের বউ হিসেবে নিজের বান্ধবীর মেয়ে মিতুলকে চেয়েছিল, কিন্তু মধুর জন্য সবকিছু ভেস্তে গেছে। তার কথার দাম নাই হয়ে গেছে। তার ছেলে তার কথার বিরোধিতা করেছে শুধুমাত্র আরেকজনের জন্য। মধুকে তখন থেকে সহ্য করতে পারে না। ফুয়াদের সাথে কোনো সম্পর্ক না থাকলেও এখনো আগের মতো ভালোবাসতো, এটা সত্যি। মায়ের নীরবতা দেখে ফুয়াদ নিজেই একটা দীর্ঘশ্বাস ফেলে মধুকে ছেড়ে মাকে নিয়ে সোফায় বসলো। তারপর খুব শান্তভাবেই বলল, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করিনি বলেই এত রাগ আমার আর মধুর ওপর তোমার, তাই না? নাফিসা বেগম কিছু বলল না, চোখ মুখ শক্ত করেই বসে আছে। ফুয়াদ ফের বলল, কিন্তু তুমি কি জানো মধুর ভাইয়ের সাথে হাত মিলিয়ে তোমার প্রিয় বান্ধবীর মেয়ে আমাকে বন্দি করে রেখেছিল? নাফিসা বেগম চোখ বড় বড় করে তাকায় ফুয়াদের দিকে। তার চোখে মুখে চরম বিস্ময়। বিস্ময়ে কথা বলতে পারেন না। ফুয়াদ মায়ের একটা হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলে, মিতুল আমাকে কিডন্যাপ করতে হেল্প করেছিল মধুর ভাইকে। তাছাড়া মধুকেও কিডন্যাপ করেছিল মিতুল। মধুকে নজরে রাখার জন্য অনেক আগেই আমি গার্ড রেখেছিলাম, যার জন্য আমি ওদের বন্দি দশা থেকে বের হতেই খবর পাই আর মধুকে ছাড়িয়ে নেই। এমন ডেঞ্জারাস টাইপের মেয়ে তোমার পুত্রবধূ হয়নি, শুকরিয়া আদায় করা হচ্ছে তোমার উচিত। নাফিসা বেগম বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। থমকানো কণ্ঠে বলল, এসব সত্য? হ্যাঁ, সমুদ্র ভাইয়াও সব জানে, জিজ্ঞেস করে দেখো তাকে। আর এখন মিতুলের বাবা মাও এসব বিষয়ে অবগত।
নাফিসা বেগম উঠে রুমে চলে গেলেন। বান্ধবীর কাছে এখনই ফোন করবেন। এসব সত্যি হলে ওনার মুখ লুকানোর জায়গা থাকবে না। যার উপর এত বিশ্বাস রেখে নিজের ছেলের সাথে খারাপ আচরণ করেছে, সেই যদি এসব করে থাকে তাহলে উনি আর ভাবতে পারছেন না। সমুদ্র মাহাতিম হোসেন চলে যেতেই বাইরে চলে গেছে। মধু এখনো আগের মতোই দাঁড়িয়ে কাঁদছে। ওর পাশে দাঁড়িয়ে আছে তিন্নি। আনিতা বেগম ট্রে করে আনা খাবার তুলে আবার রান্নাঘরের দিকে হাঁটা ধরে আর তিন্নিকে উদ্দেশ্য করে বলেন, আমার সাথে আয়, এখানে দাঁড়িয়ে না থেকে। তিন্নি মায়ের ধমক খেয়ে মায়ের পিছু যেতে লাগে। সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল চিত্রা, সেখানে থেকে বিড়বিড় করতে লাগে, এই বাসায় প্রতিদিনই এখন সার্কাস চলে। এটা বাড়ি থেকে নাটকের মঞ্চ হয়ে উঠেছে। নিচে আর না গিয়ে তিনি আবার উপরে উঠতে লাগে। ফুয়াদ পায়ের উপর পা তুলে মধুর দিকে তাকিয়ে আছে। মধু এখনো সে একই স্থানে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। ফুয়াদ মধুর নিচু করে রাখা নাকের দিকে তাকিয়ে আছে। নাক লাল হয়ে উঠেছে। মধু, এদিকে আসো। একটু জোরে ধমক দিয়ে ডাকলো। মধু অশ্রুসিক্ত নয়নে চোখ টেরা করে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ আঙ্গুল তুলে ওকে কাছে ডাকছে। মধু মেজাজ খারাপ হয়ে গেল। ও দুঃখে কেঁদে কেটে সাগর করে ফেলেছে। আর উনি ওকে না থামিয়ে সাহেবের মতো পায়ের উপর পা তুলে বসে আছে। আবার এখন কেমন ধমক দিয়ে কাছে ডাকছে। কোথায় নরম স্বরে আদরে গলায় এখন কথা বলবে, ওকে কান্না করতে মানা করবে তা না। কষ্টের মাঝেও রাগের মেজাজ গরম হয়ে উঠল। মধু দাঁতে দাঁত চেপে শক্ত চাহনি মেলে ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ আবার ডেকে উঠল, কি হলো, ডাকছি তো? না এসে চোখ রাঙানি দিচ্ছ কেন? কাছে আসো। আমি কাঁদছি, দেখতে পাচ্ছেন না? ধমক দিচ্ছেন কেন? কাছো বলেই তো ধমক দিচ্ছি। কাঁদলে কেউ ধমক দেয়? তাহলে কি দেয়? কিস। মধু রাগী চোখে ফুয়াদের দিকে দৃষ্টিপাত করে উল্টো ঘুরে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে লাগে। আরে যাচ্ছ কোথায়? ফুয়াদ দ্রুত উঠে ওর হাত চেপে ধরে আটকায়। যাবো না তো কি এখানে দাঁড়িয়ে আপনার ধমক শুনবো? আচ্ছা সরি, খালি রাগ করো। সমস্যা কি আপনার? কষ্ট পাচ্ছি আমি। বাপি কত কি বলে গেল, আর আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করছেন না। আমাকে রাগিয়ে যাচ্ছেন শুধু। এই আপনার ভালোবাসা, তাই না? অভিমানে মধুর চোখে আবার জল চলে আসে। সকাল থেকে না খেয়ে আছো, চলো খাবে। খাবার আমার গলা দিয়ে নামবে আপনার মনে হয়? কেন, কি এমন হয়েছে যে খাবার গলা দিয়ে নেমে আটকে থাকবে? আর এত কান্নাকাটিরই বা কি হয়েছে? কাদার মতো কিছু হয় নাই। না তো, তোমার বাবার সামান্য একটা কথায় এত কাঁদার কি আছে? উল্টো উনি তোমাকে একেবারে আমার হাতে তুলে দায়িত্ব ছেড়ে দিয়েছে, এটা ভেবে তো খুশি হওয়া উচিত। মেয়ের বিয়ে হলে সব বাবারাই মেয়ের দায়িত্ব ছেড়ে দেয়। তারা না ছাড়লে আমরা হাজবেন্ডরা দায়িত্ব নেব কি করে? এখন তোমার ভালো মন্দের দায়িত্ব আমার। বাপি আমাকে মৃত প্রমাণ করে দিয়ে গেল। এই বাজে কথাটা আর কখনো মুখে আনবে না। তিনি বাবার রাগের মাথায় সব বলেছে। যখন রাগ চলে যাবে তখন। মধু ফুয়াদের মুখের কথা টেনে নিয়ে বলল, বাপি আমাকে এমনিতেই বেশি ভালোবাসে না। সব সময় তার অবহেলা পেয়ে এসেছি, আর আজ এত কিছুর পর আমাকে মৃত করে সম্পর্ক ছিন্ন করে গেল। তার এই রাগ কখনোই যাবে না, আমি জানি। ফুয়াদ মধুর কষ্টটা অনুভব করতে পারছে, তাই আর এই নিয়ে কথা বাড়ালো না। খাবার দিতে বললে কাজে মেয়ে এনে খাবার দিল। আনিতা বেগম রান্নাঘর থেকে খাবার সাজিয়ে দিয়েছে প্লেটে। ফুয়াদ হাত ধুয়ে এসে নিজের হাতে খাইয়ে দিতে মধুর পাশে বসে। মধু মুখ গোমড়া করে বসে আছে। মধুর এখন নিজের মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব, কিন্তু বাপি কি আর কখনো ওকে মায়ের সাথে কথা বলতে দিবে? হা করো। ফুয়াদ ভাতের লোকমা মধুর মুখের সামনে ধরে বলল, আমি খাবো না। মধু, জেদ করো না, হা করো। আমার হাতে খাওয়ার সুযোগ সব সময় পাবে না। ঢং! আপনার হাতে খাওয়ার জন্য আমি যেন মরে যাচ্ছি। আমি তো খেতে মরে যাচ্ছি। তো নিজে খান, আমাকে জোর না করে। তোমার হাতে খেতে মরে যাচ্ছি, তাও তো আমার উপর একটু মায়া করছো না? শখ কত! জান প্লিজ খেয়ে নাও, তোমার জন্য আমিও খেতে পারছি না। আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। কেন, আমি কি আপনাকে না খেয়ে থাকতে বলেছি? আমার জন্য খেতে পারছেন না কেন? ফুয়াদ মধুকে খাবার মুখে নিতে এটা সেটা বলে মানাতে চাইছে, আর মধু শুধু জেদ দেখিয়ে যাচ্ছে। এদিকে গটগট করে নিজের রুম থেকে বেরিয়ে আসে নাফিসা বেগম। তিনি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছেন। তিনি বাইরে এসে ফুয়াদ আর মধুর দিকে তাকায়। ফুয়াদ খাবারের প্লেট নিয়ে মধুকে খাইয়ে দিতে তোষামত করছে, আর মধু গাল ফুলিয়ে এটা সেটা বলছে। তা দেখে তিনি মুখ ফিরিয়ে চোখ মুখ গম্ভীর করে সদর দরজার দিকে হাঁটা ধরেন।
তার পায়ের শব্দে ফুয়াদ আর মধু তার দিকে তাকায়। ফুয়াদ জিজ্ঞেস করে ওঠে, আম্মু কোথায় যাচ্ছ? নাফিসা বেগম ছেলের কথাটা কানেই নেন না, গটগট শব্দ করে বাইরে চলে গেল। ফুয়াদ অস্ফুট স্বরে বলল, আম্মু হন্তদন্ত হয়ে কোথায় গেল? মধু বোকা চোখে তাকিয়ে আছে, ও নিজেও বুঝতে পারছে না বাইরে কোথায় গেল। ফুয়াদ আর মধু দুজনেই নাফিসা বেগম কোথায় গেল সে চিন্তায় একে অপরের দিকে তাকালো। নাফিসা বেগম গাড়ি নিয়ে সোজা মিতুলের বাড়ি এসে হাজির হয়। দরজা খুলে নাফিসা বেগমকে গম্ভীর মুখে দাঁড়ানো দেখে মিতুলের মা ভয় পেয়ে যান। নিজের মেয়ের কীর্তি কাহিনী শোনার পর থেকে বান্ধবীর সাথে কথা বন্ধ করেছে ভয়ে। এখন সে বাসায় এসে হাজির, তাই দেখেই ভয় পেয়ে যায়, ঢোক গিলতে লাগে। নাফিসা বেগম বললেন, কিরে ভেতরে আসতে দিবি না? মিতুলের মা সরে দাঁড়িয়ে ভেতরে যাবার রাস্তা করে দেয়। মিতুলের ছোট বোন নিহা সোফায় বসে টিভি দেখতেছিল। নাফিসা বেগম গিয়ে তার পাশে বসে বললেন, নিহা তোর আপুকে ডেকে আনতো। ওয়াও আন্টি, কেমন আছো? ভালো, মিতুলকে ডাকো। আচ্ছা। নিহা দৌড়ে মিতুলকে ডাকতে চলে যায়। মিতুলের মা শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে, মিনমিন স্বরে বলেন, হঠাৎ তুই, কোনো দরকার? নাফিসা বেগম আগুন গরম চোখে তাকালো, শুধু মুখে কিছু বলল না। তাতেই তিনি ভয় পেয়ে চুপসে গেলেন। মিতুল মিনিট 5 পরেই নিচে নামে। নিচে নেমে দেখে নাফিসা বেগম বসে আছে সোফায়। মিতুলের চোখের পাড়ে কালি জমে গেছে, চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। নাফিসা বেগমের পাশে এসে বসলো মিতুল। ভালো আন্টি, কেমন আছো? নাফিসা বেগম ঠাস করে থাপ্পড় মারল মিতুলের গালে। মিতুল টু শব্দটি পর্যন্ত করলো না, ফুপিয়ে কেঁদে উঠল। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করিস শত্রুর সাথে হাত মিলিয়ে? টিভি তখনও অন ছিল, একটা হিন্দি গান বাজছিল। নিহা মিতুলকে ডেকে এসে আবার আরেক সোফায় গিয়ে বসে টিভিতে মনোযোগ দিয়েছিল। বোনকে থাপ্পড় খেতে দেখে ভয়ে হাত থেকে রিমোট ফেলে দেয় নিহা। তারপর ফ্যাল করে বোন আর নাফিসা বেগমের দিকে তাকিয়ে থাকে। নাফিসা বেগম রেগে তাকায় নিহার দিকে আর টিভি বন্ধ করতে বলেন। নিহা সোফার নিচ থেকে রিমোট বের করে তাড়াতাড়ি টিভি অফ করে দাঁড়ায়। বোনের কাণ্ড কারখানা কিছু জানে না নিহা এখনো। এসব কি জন্য হচ্ছে, কেন হচ্ছে? নাফিস আন্টি ওদের খুব আদর করে, আজ কেন হঠাৎ এমন রাগী লাগছে তাকে? মিতুলকে মারছে, সবকিছু ওর কাছে অস্বাভাবিক লাগছে। নিহাকে ওর মা ধমক দিয়ে বললেন, হ্যাবলার মতো দাঁড়িয়ে কথা গেলছিস কেন? যা রুমে যা। নিহা ধমক খেয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু মনের খুঁতখুঁতুনি দূর হয় না। সবাই ওর থেকে কি লুকোচুরি করছে? ভালো আন্টি কেন হঠাৎ এত রাগারাগি করছে? নিহার মাথায় বুদ্ধি আসে। ও বালিশের তলায় থেকে ফোন বের করে ফাহাদকে কল লাগায়। ফাহাদ ফোন রিসিভ করতে সময় লাগায়, 3বারের বেলায় কল রিসিভ করে। এত সময় লাগলো কেন রিসিভ করতে? বাথরুমে ছিলাম, কলের শব্দ পেয়ে কাজ না সেরেই চলে আসলাম। এই সময়ে কল দিলে যে তুমি? না, রাত ছাড়া কথা বলতে পারো না। সূর্য আজ কোন দিকে উঠেছিল? দরকারে ফোন দিচ্ছি, তোমার মতো আজাইরা কাজে না। আমি কি আজাইরা কাজে কল দিই? আমিও তো দরকার করলেই কল দিই। ইস, কি দরকার শুনি তোমার? প্রেম দরকার। আইসে প্রেমিক পুরুষ, এদিকে আমি টেনশনে মরি। আচ্ছা বলো কি হয়েছে? আমি থাকতে তোমার আবার কিসের টেনশন? ভালো, আন্টির কি হয়েছে? কোন আন্টি? আরে তোমার মায়ের কি হয়েছে? আন্টি রেগে আমাদের বাসায় আসছে একটু আগে, তারপর আপুর সাথে চিল্লাচিল্লি করছে, কি সব জানে বলতেছে, আপুকে থাপ্পড়ও দিয়েছে। আমি তো বাড়ি নাই, জানোই তো তুমি। শুক্রবার বাসায় যাব। এখন বাসায় কি হয়েছে তার খবর আমি কিভাবে জানবো? আর তোমার যা বোন, তার তো ভুলের শেষ নাই। কিছু অবশ্য করেছে, না হলে আমার আম্মু রাগারাগি করার মতো মানুষ না। আমার আপুকে নিয়ে খারাপ কথা বলবে না, রাগটা একটু বেশি কিন্তু অনেক ভালো। তোমার বোনের টপিকস নিয়ে কথা বলতে চাইছি না। ওইসব নিয়ে কথা বললে ঝগড়া হবে, আর আমি তোমার সাথে ঝগড়াই করতে চাই না। তোমার কোচিং কখন? খেয়েছো? বের হব, রাখি, রাতে কল করব। ফাহাদ ফোন কেটে কল লাগালো তিন্নিকে। তিন্নি মায়ের বকা গিলছিল তখন কিচেন রুমে। তোকে বলেছি না ওই মেয়ের আশেপাশে যাবি না, বজ্জাত মেয়ে একটা। তার সাথে মিশে তুইও খারাপ হতে চাস, তাই না? রাগী গলায় ধমক সরে বললেন আনিতা বেগম। তিন্নি বলল, আম্মু, মধুকে তুমি বজ্জাত বললে কেন? ও আমার ফ্রেন্ড, আর এখন ফুয়াদ ভাইয়ার বউ। তুমি এভাবে ওকে বাজে কথা বলতে পারো না। তোর জন্যই তো এইসব হচ্ছে।
বান্ধবী এনে বাসায় তুলেছিস। হ্যাঁ, আমাদের সর্বনাশ করতে। দেখলি তো কিভাবে ঘাটি গেড়ে বসেছে এখন। এই মেয়ের জন্য সব সময় বাসায় অশান্তি লেগে থাকে। তার থেকে দূরে থাকবি। আর তোর বাবাও কিন্তু বলেছে। আমার আমার কিন্তু একার কথা না। মা, তুমি কিন্তু বেশি করছো। করছি। বোনের বাসায় গিয়ে থাক। এখানে থাকলে তোকে এই মেয়ের থেকে সরানো যাবে না। আজকেই যাবি। তিন্নির ফোন বাজতেই কথা বন্ধ করে দেখলো ফাহাদের কল। ও রিসিভ করলো। হ্যাঁ বলো। বাসায় কি হয়েছে? 2 দিন বাসায় না থেকে অনেক কিছু মিস হয়ে গেলি রে। বাসায় আয়, সারপ্রাইজ আছে। সিরিয়াস কিছু? কোচিং শেষ করে বাসায় আসিস, রাখছি। ফাহাদ টেনশনে পড়ে গেল। এখন আর কোচিং এ যেতে ইচ্ছে করছে না। মধু আর ফুয়াদ খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে আছে। দুজনে বসে আছে নাফিসা বেগমের অপেক্ষায়। কোথায় গেল হন্তদন্ত হয়ে জানতে। ড্রাইভারকে কল করেছিল ফুয়াদ, কিন্তু তার নাম্বার বন্ধ। 2 ঘন্টা পর আগুন হয়ে বাসায় ফিরলেন তিনি। যাওয়ার সময় যেভাবে দুজনে বসেছিল এখনো তাই, শুধু খাবারের প্লেট নেই। নাফিসা বেগম আর চোখে চেয়ে রুমের দিকে যাচ্ছিল। ফুয়াদ দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু কোথায় গিয়েছিলে? কেন? এখন তোকে আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত দিতে হবে? চিবিয়ে চিবিয়ে বললেন। ফুয়াদ মায়ের রাগী কথা শুনে বলল, আমার উপর এত রেগে আছো কেন? নাফিসা বেগম কিছু বললেন না ছেলেকে, পাশ কাটিয়ে চলে গেলেন। ফুয়াদ অসহায় মুখে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তিন্নিকে জোর করেই আনিতা বেগম বিকেলে রাহির বাসায় পাঠিয়ে দিল। তিন্নি যাবে না, তাও শুনল না। ফাহাদ সন্ধ্যার পর বাসায় এসে দেখলো তিন্নি বাসায় নেই। কল করে শুনলো রাহির বাসায় গেছে। ফুয়াদকে দেখে এক চিৎকার দিয়ে দৌড়ে আসে, ভাইয়া বলে, আর ফুয়াদকে জড়িয়ে ধরে শক্ত করে। অনেকক্ষণ ভাইকে জড়িয়ে ধরে বসে থাকে। ভাইয়ের মরার খবর শোনার পর একেবারে ভেঙে পড়েছিল ও। তারপর যখন জানলো ভাই বেঁচে আছে অনেক খুশি হয়েছিল। কবে আবার ভাইকে জড়িয়ে ধরবে সে আশায় পথ চেয়েছিল। ভাইকে আবার ছুতে পেরে মনটা শান্তি লাগছে। ভাইকে ছেড়ে মধুর কাছে চলে যায়। ডিনারের আগের সময়টা মধুর সাথেই গল্প করে কাটায়। তিনি চলে যাওয়ায় মধুর মুড অফ হয়ে গিয়েছিল। ফাহাদকে পেয়ে মুড ঠিক হয়েছে। ওর সাথে গল্প করে কাটিয়ে সময়টা ভালোই গিয়েছে। ফুয়াদও এই সুযোগে বাসার বাইরে চলে যায় কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে। ডিনারের আগেই বাসায় ফিরে আসে। ফাহাদ এই সময় মধুকে সঙ্গ দেয়। খাবার টেবিলে ফুয়াদ আর মধুর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, যেটা ওরা দুজনেই কেউ আশা করেনি। কল্পনারও বাইরে ছিল। নাফিসা বেগম মধুর উপর যে পরিমাণ রাগ, বিয়েটায় কিভাবে মানাবে সে চিন্তায় অস্থির ছিল ফুয়াদ। মধু তো কিছুতেই ভাবতে পারছিল না, কিন্তু এমন সারপ্রাইজ পেয়ে দুজনেই হতভম্ব। নাফিসা বেগম জানিয়েছে মধু আর ফুয়াদের বিয়ে নিয়ে একটা পার্টির আয়োজন করতে চান, আত্মীয় স্বজন সবার সামনে মধুকে পুত্রবধূ বলে পরিচয় করিয়ে দিতে। মধু তো বিস্ময়ে গলার খাবার আটকে ফেললো। মধুর এক পাশে ফুয়াদ ও আরেক পাশে চিত্রা ছিল। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিল মধুকে। ফুয়াদ নিজেও মায়ের সিদ্ধান্ত শুনে স্তব্ধ। মধুকে পানি দেওয়ার কথাই ভুলে গিয়েছিল। নিজেকে স্বাভাবিক করে ফুয়াদ মধুকে বলে সাবধানে। মধু মাথা নাড়িয়ে বলে সে ঠিক আছে। আন্টির কথা শুনে খাবার গিলতে ভুলে গিয়েছিল। একটু জোরেই বলল মধু। সবাই মধুর কথা শুনে তাকালোর দিকে। মধু ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো। নাফিসা বেগম বললেন, আগামীকাল শপিংয়ে গিয়ে যা যা লাগে কেনাকাটা করে ফেলো সবাই। 2 দিন পরেই অনুষ্ঠান। আমি জায়গা ঠিক করে ফেলেছি। মধু একের পর এক শখ নিতে পারছে না। ও খাওয়া থামিয়ে কথা গিলছে। সবাই অবাক হয়ে নাফিসা বেগমের দিকে তাকিয়ে আছে। শুধু শান্ত আছে রাজীব খান, কারণ এসব করার আগে তাকে সব জানিয়ে অনুমতি নিয়েছে। ফুয়াদ মায়ের মতিগতি কিছু বুঝতে পারছে না। মা তখন মিতুলদের বাসায় গিয়েছিল, ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছে। সেখান থেকে আসার পর থেকে মায়ের মুড চেঞ্জ। বাহ, ভালো তো। আমি আরো টেনশনে ছিলাম মা আর মধুর মিল করাবো কি করে। তা যদি আমার কষ্ট ছাড়াই হয় ভালোই তো। ফুয়াদ নিজের মনের কথা ভেবে নিজে প্রশান্তি অনুভব করলো। খাবার টেবিল থেকে সবার আগে নাফিসা বেগম উঠলেন। চেয়ার ছেড়ে উঠে মধুকে উদ্দেশ্য করে বললেন, খাওয়া শেষ করে আমার রুমে এসো একবার। মধু ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে আচ্ছা বলল, কিন্তু ভয় পাচ্ছে। অনেকদিন হলো নাফিসা বেগমের সাথে ওর কথা হয় না স্বাভাবিকভাবে। যেদিন থেকে ফুয়াদ আর ওর সম্পর্কের কথা জানতে পেরেছে তারপর থেকে কখনোই ভালো আচরণ করেনি, আর না নরম স্বরে কথা বলেছে। তাই এখন তার সাথে কথা বলতেও মধু ভয় পায়। খাওয়া শেষ করে মধু দাঁড়িয়ে নখ কাটছে।
ফুয়াদ এসে ওর পাশে দাঁড়িয়ে বলল, আম্মু ডেকে গেল, যাচ্ছ না কেন? আন্টি আমাকে বকবে না তো? আমার ভয় করছে খুব। আপনিও চলেন না আমার সাথে প্লিজ। না না, আমি গেলে আম্মু রাগ করবে। তোমাকে একা যেতে বলেছে, একাই যাও। সব সময় নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবো। আমি রুমের কাছাকাছিই থাকবো। ফুয়াদের কথা শুনে মধু মুখ গোমড়া করে ফেলল।